ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। আপাতত 5 জন জয়েন করেছো তোমরা, সো আইল ওয়েট ফর সাম মোর পিপল টু জয়েন, দেন আইল স্টার্ট টুডেজ ক্লাস। সবাই লিঙ্কটা শেয়ার করে দাও যাতে সবাই জয়েন করতে পারে। নিজেদের গ্রুপে শেয়ার করে দাও, মেকানিক্যালের গ্রুপে। Okay. So, আপাতত 9 জন জয়েন করেছো। I think we should start the class, okay? চলো। So today's class is on thermal engineering 2, and this is going to be a introduction class. আজকে আমরা এটাতে ডিসকাস করবো এর সিলেবাস কি আছে, আর এটা পড়ার আমার প্রি রিকুইজিটস কি। প্রি রিকুইজিটস মানে আমার আগে কি জানা দরকার। ওকে, সো ওকে, আমাদের এটা টোটাল 5টা ইউনিট আছে আমাদের। ওকে, দেখে নাও তোমরা আমাদের 5টা কি ইউনিট আছে। Somebody is trying to join the call. Biprodeep Das. Okay. Okay. So basically, আমাদের thermal engineering 1 was the study of basic thermodynamics. Okay. আর আমাদের এইখানে তোমার thermal engineering 2 যেটা এসছে, সেটা এখানে আমাদের স্টাডি হবে তোমার থার্মোডাইনামিক্সের যে অ্যাপ্লিকেশনগুলো, যেরকম আমার হয়ে গেল তোমার পাওয়ার সাইকেলগুলো, তারপর হয়ে গেল তোমার রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনারিং কিছু পার্ট, ভেপার পাওয়ার সাইকেলগুলো, তারপর হিট অ্যান্ড মাস ট্রান্সফার। মাস ট্রান্সফার তোমাদের নেই, ওইটা বিটেকদের থাকে টু সাম এক্সটেন্ট, আর মেনলি মাস্টার্সদের থাকে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তোমাদেরকে ফার্স্টে স্টিম পাওয়ার সাইকেলসের ফার্স্ট ইউনিটে এই রিভার্সিবল প্রসেস, রিভার্সিবল সাইকেল কি জিনিস সেটার একটা ব্রিফ অ্যানালিসিস আমাদের দেখতে হবে। ওয়েট, এরপর আমাদের আসছে তোমার কার্নো ইঞ্জিনের যে গ্যাস পাওয়ার সাইকেল আর কার্নো ভেপার সাইকেল, তার রিপ্রেজেন্টেশন অন দ্য পিভি অ্যান্ড টিএস টাইপ। ওকে, নেক্সট পয়েন্ট আসছে আমাদের থার্মাল এফিসিয়েন্সি অফ কার্নোট পাওয়ার সাইকেল, তার থার্মাল এফিসিয়েন্সি ডিডাকশন। থার্মাল এফিসিয়েন্সি কি,
just wait. Settings. And to allow everyone, right? ওকে, এবার আমরা কি জানি, তোমার এফিসিয়েন্সির ক্যালকুলেশন কি জানি? এফিসিয়েন্সি ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই এনার্জি ইনপুট। ওকে, এটা হয়ে গেল আমার এফিসিয়েন্সির ক্যালকুলেশন। ওকে, তারপর আমাদের তার নর্মাল যে নিউমেরিক্যাল গুলো থাকে কার্নো পাওয়ার সাইকেল সেটা। এবার তারপর আমাদের আছে ইমপ্র্যাকটিক্যালিটি অফ কার্নো সাইকেল ইন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। কার্নো সাইকেল আমাদেরকে বলে যে বিশাল এফিসিয়েন্সি আমরা পেতে পারি, বাট নর্মালি তোমরা যদি পাওয়ার প্ল্যান্টে ট্রেনিং করে থাকো সেখানে দেখবে আমাদের একটা পাওয়ার প্ল্যান্ট এর এফিসিয়েন্সি যদি ওভারঅল এফিসিয়েন্সি দেখি তাহলে ওই 32% থেকে 34% এর মধ্যেই থাকে, এর বাইরে যায় না। এটা হয়ে গেছে আমার এফিসিয়েন্সি। এবার আমাদেরকে যদি কার্নো সাইকেল থেকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এটা 60% প্লাস এফিসিয়েন্সি যাবে, হুইচ ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। ওকে, এরপরে আমার ইউনিটে যে পার্টটা আছে যেটা হচ্ছে র্যাঙ্কাইন সাইকেল। এটা স্পেশাল টাইপ অফ সাইকেল যেটা পাওয়ার প্ল্যান্টে ইউজ হয়। আমরা আস্তে আস্তে পড়বো র্যাঙ্কাইন সাইকেল কি, তারপর র্যাঙ্কাইন সাইকেলে রিজেনারেশন কি, রিহিট কি। তোমাদেরকে যদি কখনো মানে ইয়েতে কি বলে ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে পাওয়ার প্ল্যান্টে কোন সাইকেল ইউজ করবে, তখন তোমরা লিখবে উই ইউজ রিজেনারেটিভ রিহিট র্যাঙ্কাইন সাইকেল। ওকে, তোমাদেরকে যদি ইন্টারভিউতে ডাইরেক্ট যদি বলে দাও স্যার র্যাঙ্কাইন সাইকেল ইউজ করি, তখন ওরা বলবে ওকে থ্যাংক ইউ। আর তুমি যদি এই অ্যান্সারটা দাও ইন্টারভিউতে যে স্যার আমরা রিজেনারেটিভ রিহিট র্যাঙ্কাইন সাইকেল ইউজ করি, দেন দে উইল বি লাইক ওকে কাম, আরো কয়েকটা কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করবো। নেক্সট আমাদের আসছে এই র্যাঙ্কাইন সাইকেলের তোমার পিভি ডায়াগ্রাম, তার মানে টেম্পারেচার এন্ট্রপি ডায়াগ্রাম, তার এনথ্যালপি এন্ট্রপি ডায়াগ্রাম, এই ডায়াগ্রামগুলোর আমরা স্টাডি করব। আর র্যাঙ্কাইন সাইকেলের উপর যে তোমার সিম্পল নিউমেরিক্যাল গুলো আছে সেগুলো আমরা করব। ওকে, নেক্সট আমাদের আসছে কার্নো সাইকেল আর র্যাঙ্কাইন সাইকেলের মধ্যে কম্প্যারিজন। সেই কম্প্যারিজন প্যারামিটার্স গুলো আমাদেরকে দেখতে হবে যে কার্নো সাইকেল ইজ আ প্র্যাকটিক্যালি ইম্পসিবল সাইকেল আর র্যাঙ্কাইন সাইকেল ইজ প্র্যাকটিক্যালি ফিজিবল। কোন কোন প্যারামিটারে কোনটা কাজ করছে সেগুলো আমরা স্টাডি করব। ওকে, দ্য নেক্সট পার্ট ইজ ডেফিনেশন অফ থার্মাল এফিসিয়েন্সি। ওই তোমাকে ফার্স্টেই বলেছিলাম থার্মাল এফিসিয়েন্সি কি জিনিস, ওয়ার্ক রেশিও কি, হিট রেট কাকে বলে, আর স্পেসিফিক স্টিম কনজাম্পশন কি, এগুলো আমরা খুব ভালো করে অ্যানালিসিস করব। ওকে, নেক্সট আমাদের আসছে বেসিক প্রিন্সিপাল রিপ্রেজেন্টেশন অন পিভি, টিএস এন্ড এইচএস ডায়াগ্রামস, লেভেল স্কিম্যাটিক ফ্লো ডায়াগ্রাম। আর এই কয়েকটা সাইকেল দিয়ে দেবে, যে সিম্পল রিহিট সাইকেল দিয়ে দিল, রিজেনারেটিভ সাইকেল দিয়ে দিল, আর অ্যাকচুয়াল রিহিট রিজেনারেটিভ সাইকেল দিয়ে দিল। এইগুলো তোমাকে স্কিম্যাটিক মানে এইটার পর এইটা আসছে, তারপর এইটা আসছে, তারপর এইটা আসছে, এইটা হয়ে গেল আমার একটা স্কিম্যাটিক রিপ্রেজেন্টেশন। তো তোমাকে বলতে হবে যে ফার্স্টে আমার এইখানে বয়লার ব্লক আছে, বয়লারের পর
সেটা চলে যাচ্ছে স্টিম হয়ে পরে চলে যাচ্ছে আমার টারবাইনে, টারবাইন থেকে কাজ হয়ে পরে সেটা স্টিমটা চলে যাচ্ছে মানে কন্ডেন্সারে কুল হতে, কন্ডেন্সার থেকে যে ফিড পাম্প মানে কন্ডেন্সেট এক্সট্রাকশন পাম্প ওটাকে নিয়ে পরে আরো কোথায় যাচ্ছে, তারপর আবার ডিয়ারেটার ওই জিনিসগুলো থেকে গিয়ে পরে আবার তোমার বয়লারে ফিড হচ্ছে। এই যে বিভিন্ন জিনিসগুলো আছে আমরা পড়বো, মানে পুরো ডিটেলসে স্টাডি করব। মানে তোমাদের ডিপ্লোমা স্কোপ অফ সিলেবাস যা আছে আমি তার থেকে একটু এক্সট্রা পড়াবো, বিকজ শুধু আমাদেরকে এক্সাম স্পেসিফিক পড়লে তো হবে না, আমাদেরকে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে, আর ইন্টারভিউ এর প্রিপারেশন আলাদা করে কখনো হয় না, ক্লাসের মধ্যেই হয়। ওকে, সো উই উইল স্টাডি অল অফ দিস। ওকে, এরপর আমাদের নেক্সট আসছে তোমার স্টিম কন্ডেন্সার। স্টিম কন্ডেন্সার কি জিনিস আমাদেরকে জানতে হবে। স্টিম কন্ডেন্সার হয়ে গেল এমন একটা জিনিস যে ধরো তুমি খেলতে নেমেছো, ঠিক আছে, খেলতে নেমেছো, তারপর তুমি কি করলে, একটা রেডবুল খেয়ে নিলে, রেডবুল খেয়ে নিলে। তো রেডবুল খেয়ে নিলে এটা কি করে, খুব এনার্জি দিয়ে দেয় মানুষকে। রেডবুল খেয়ে তুমি খেলতে স্টার্ট করলে তোমার মধ্যে বিশাল এনার্জি। এবার ওই এনার্জি তুমি ইউজ করলে, তারপর মোটামুটি 20 ওভার তুমি খেললে, ক্রিকেট খেললে, 20 ওভার ক্রিকেট খেলার পর তুমি পিচের মধ্যে বসে গেলে, ভাই ঠকে গেলাম আর এখন খেলবো না, কিন্তু তোমার মধ্যে তখনই কিছু এনার্জি বেঁচে থাকবে। ওই এনার্জিটা, যা এনার্জি আছে সেটা ইউজ করে তুমি আবার ক্রিকেট কিন্তু খেলতে পারবে না। আই হোপ ইউ আর গেটিং মাই পয়েন্ট। তুমি স্টার্টিং এ তুমি যতটা এনার্জেটিক ছিলে তুমি এখন মোটামুটি শুয়ে পড়েছ, আর অতটা এনার্জি নেই। ওকে, তো এবার কি হয়, যখন আমাদের এই স্টিমটা পাওয়ার প্ল্যান্টে স্টিমটা কি হলো, সে টারবাইনকে বেশ ভালো করে ঘোরালো, টারবাইনকে খুব ভালো করে ঘোরানোর পর এই স্টিমটার মধ্যেও একটা এনার্জি আছে, যে এনার্জিটা আছে এই এনার্জিটা দিয়ে সে কিন্তু টারবাইন ঘোরাতে পারবে, কিন্তু ওইটাকে অন্যান্য কাজে লাগিয়ে দিতে পারে। এবার ওই স্টিমটা দিয়ে তোমার আর টারবাইন যেহেতু আমি ঘোরাতে পারবো না, তখন আমি কি করবো, ওকে কন্ডেন্স করে পরে স্টিম কন্ডেন্সিং ইউনিটে আমি পাঠিয়ে দেবো। এই জায়গাটা হচ্ছে তোমাদের একটা খুব থিওরিটিক্যাল পার্ট, আর এখান থেকে ঝেড়ে এমসিকিউ দেয়, ঝেড়ে ব্রড কোয়েশ্চেন দেয়, আর এইগুলো পড়াটা খুবই এসেন্সিয়াল। ওকে, তোমাদের এখান থেকেই পাওয়ার প্ল্যান্টের যে ফান্ডাগুলো এখান থেকে ক্রিয়েট হয়ে যায়। এখানে দেখো তোমাদের ফার্স্টে আসছে ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যান্ড পারপাস অফ ইউজিং স্টিম কন্ডেন্সার ইন পাওয়ার প্ল্যান্ট। বলেই দিয়েছে পাওয়ার প্ল্যান্টে আমরা কেন ইউজ করি স্টিম কন্ডেন্সার, তার ওয়ার্কিং প্রিন্সিপাল কি, আর তার কাজ কি। নেক্সট আমাদের আসছে ক্লাসিফিকেশন অফ স্টিম কন্ডেন্সার। স্টিম কন্ডেন্সার ক প্রকারের হয়, কি কি তার মানে কি কিভাবে তাদেরকে ভাগ করা হয়। যেরকম আমার সারফেস কন্ডেন্সার থাকে, আমার জেট কন্ডেন্সার থাকে। ওকে, এরপর আসছে আমার ডালটনস ল অফ পার্শিয়াল প্রেসার অ্যাজ অ্যাপ্লিকেবল টু স্টিম কন্ডেন্সার। পার্শিয়াল প্রেসারের ব্যাপারটা কি, ধরো এটা একটা রুম, ঠিক, এই রুমের মধ্যে কিছুটা ভাগ এই হলুদ গ্যাসটা আছে, আর কিছুটা ভাগ এই লাল গ্যাসটা আছে, ঠিক। এই রুমের টোটাল ভলিউম হচ্ছে ভি, ঠিক, রুমের টোটাল প্রেসার হয়ে যাবে পি। এবার তোমাকে যদি বলা হয় যে ফাইন্ড পার্শিয়াল প্রেসার, এটা হয়ে গেল গ্যাস 1, এটা হয়ে গেল গ্যাস 2, পার্শিয়াল প্রেসার অফ গ্যাস 1 কি হবে, এটা হয়ে যাবে আমার এই গ্যাসটা তোমার কত প্রেসার এক্সার্ট করছে তার ক্যালকুলেশন, কিন্তু তার কি হবে, একটা রেশিওতে ক্যালকুলেট হবে। ও যা প্রেসার, এর পার্শিয়াল প্রেসার অফ P1 ইকুয়ালস টু প্রেসার অফ P1 ডিভাইডেড বাই টোটাল প্রেসার P টোটাল।
এইগুলো আমরা স্টাডি করবো। ওকে, নেক্সট আমাদের আসছে যে কন্ডেন্সারের ভ্যাকিউম ক্রিয়েট কেন হয়? কারণ একটা ব্যাক প্রেশার জেনারেট করার জন্য, একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়। আর ইট সার্ভস আ ভেরি গুড পারপাস, একটা ন্যাচারাল ড্রাফট ক্রিয়েট করার জন্য। ওকে, সেই ভ্যাকিউমটা কতটা ক্রিয়েট হচ্ছে, তার এফিসিয়েন্সি কিরকম, আর তার জন্য মানে কন্ডেন্সারের এফিসিয়েন্সি কিরকম, এর প্রচুর নিউমেরিক্যাল থাকে। বাট as per the scope of diploma syllabus we don't have any numericals. Okay, I hope everyone is clear. কারোর কোনো বুঝতে সমস্যা হচ্ছে কি? এনিওয়ান? বলো বলো। না স্যার। না, আরেকজন হিট এক্সচেঞ্জার নিয়ে কিছু একটা বলছিল। ওকে, তুমি মাঝখানে পরে একবার বলে দিও যে বলছিলে। ওকে, এবার আমরা দেখবো তোমার 2.6 যেটা আছে, সোর্সেস অফ এয়ার লিকেজ ইন স্টিম কন্ডেন্সার। স্টিম কন্ডেন্সার তো একটা খুব বড় ইউনিট না, মানে তুমি যদি এনটিপিসিতে কখনো চান্স পাও চাকরি করার, তোমরা পাবো, ইউ গাইজ আর ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্টস। সো তোমরা যখন চান্স পাবে ওইখানে কাজ করার, তো ওইখানে দেখবে এক একটা, আমরা ফার্স্টে এখানে পাওয়ার প্ল্যান্টটা সাবজেক্ট হিসেবে পড়ছি, এখানে এক একটা ইউনিটের সাব ইউনিটে মানে কতগুলো এক্সিকিউটিভ ট্রেনিং আছে, কতগুলো ডিপ্লোমা ট্রেনিং আছে, আইটিআই যা যা থাকার সব কিছুই আছে এক একটা সাব ইউনিটে। মানে ফর এক্সাম্পল তোমাকে যদি বলা হয় একটা ডিপার্টমেন্ট হয়, মানে আমি যেখানে ছিলাম এনটিপিসি ফারাক্কায় ছিলাম আমি, একটা ডিপার্টমেন্ট আছে বয়লার মেনটেন্যান্স ডিপার্টমেন্ট, ঠিক আছে। এবার তার মধ্যে বয়লারের অয়েল ইউনিটের, বয়লারের এয়ার ইউনিটের, তার ড্যাম্পার কন্ট্রোল, এই সব কিছু জিনিসের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। মানে একটা ডিপার্টমেন্ট, এই বয়লার মেনটেন্যান্স ডিপার্টমেন্টেই এতগুলো জিনিস আছে। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য এন্টায়ার প্লান্ট। ওকে, আমাদের কি হয়, আমাদেরকে এয়ার লিকেজ কেন হয় স্টিম কন্ডেন্সার, কোথা থেকে লিক হয় এয়ার, সেগুলো আমরা স্টাডি করব। আর এয়ার লিক হলে পরে কি প্রবলেম আছে আমরা ওইটা স্টাডি করব। ওকে, এরপর নেক্সট আমাদের আসছে তোমার ক্লাসিফিকেশন অফ কুলিং টাওয়ার্স। কুলিং টাওয়ার আমরা জেনারেলি দেখে থাকি, তোমরা যদি প্রজেক্ট আইজিআই গেমটা খেলে থাকো, প্রজেক্ট আইজিআই, ওইখানে দেখবে একটা মিশন আছে না, ইগল নেস্ট 1, ইগল নেস্ট। তো ওইখানে দেখবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থাকতো, এইভাবে এইরকম জিনিস আমরা দেখতে পেতাম, এরকম জিনিস, এইরকম, এখান থেকে সব সময় ধোঁয়া উঠে যাচ্ছে। লেট মি চেঞ্জ দ্য কালার, এখানে সমানে ধোঁয়া উঠে যাচ্ছে। তো এইগুলো হয়ে গেল আমার কি বলে কুলিং টাওয়ার। কুলিং টাওয়ার কি জন্য ইউজ হয় আমরা সেটা পড়বো। কুলিং টাওয়ার কয় প্রকারের হয়, ন্যাচারাল ড্রাফট, মেকানিক্যাল ড্রাফট বা ফোর্স ড্রাফট, সেটাও আমরা পড়বো। মিক্স টাইপ কি হয় সেটাও পড়বো, ঠিক আছে। এরপর আমাদের কি পড়তে হবে, লেভেল স্কিম্যাটিক ফ্লো ডায়াগ্রাম অফ কুলিং ওয়াটার, সার্কুলেশন অফ সারফেস আর অফ কন্ডেন্সার উইথ অ্যান্ড উইথাউট কুলিং টাওয়ার। মানে আমাদেরকে এই একটা ধরো তোমাকে দেওয়া হলো যে মানে এই ব্যাপারটা কিরকম, এই জিনিসটা স্কিম্যাটিক ফ্লো হচ্ছে, মানে কুলিং টাওয়ারের জল কোথা থেকে আসছে, কুলিং টাওয়ারের বিভিন্ন পার্টস কি কি আছে সেটা স্টাডি করব, ঠিক। আর একটা কন্ডেন্সার ধরো কাজ করছে, ফর এক্সাম্পল তুমি গ্রীষ্মকালে আছো, গ্রীষ্মকালে তোমাকে বলে দেওয়া হলো এই নে তোকে একটা আমি এয়ার কুলার দিলাম, বা ডেজার্ট কুলার, এয়ার কুলার। এটাতে তোমার কাছে দুটো অপশন আছে। ফার্স্ট অপশন ইজ ইউজিং ওয়াটার, আর সেকেন্ড অপশন হচ্ছে নো
ওয়াটার। এবার দুটোর ইফেক্ট আলাদা হবে। তুমি যখন জল ব্যবহার করবে তুমি একটা কুলিং এফেক্ট পাবে। কি পাবে? একটা কুলিং এফেক্ট পাবে। কিন্তু ওর অ্যাডভার্স ইফেক্ট কি? তার সাথে তোমার হিউমিডিটিও আসবে। হিউমিডিটি, কারণ এয়ারের মানে জলটার জন্য এখানে ময়েশ্চার ধরে যাবে। ওকে, আমরা এইগুলো স্টাডি করব। এরপরে আমাদের যে থার্ড ইউনিটটা আছে, থার্ড ইউনিটটা একটা খুব ভাইটাল পার্ট। লাইক তোমাদেরকে এই এয়ার কম্প্রেসার যে ইউনিটটা, এটা দিস ইজ অলসো থিওরিটিক্যাল। দিস ইজ অলসো থিওরিটিক্যাল। এবার এটার মধ্যে তোমার কিছু কিছু জিনিস যেরকম ভলিউমেট্রিক এফিসিয়েন্সি ক্যালকুলেশন, এই পার্টটা, ওয়েট, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি পার্টটা, তারপর আইসোথার্মাল এফিসিয়েন্সি, মেকানিক্যাল এফিসিয়েন্সি, এর জন্য না আমার সিম্পল নিউমেরিক্যাল থাকে। আর কোনটার জন্য? যে শুধু সিঙ্গেল স্টেজ, শুধু সিঙ্গেল স্টেজ কম্প্রেসারের জন্য আমার নিউমেরিক্যাল থাকে। আচ্ছা, সবাই একটু এটার দিকে ধ্যান দাও। ধরো তোমাকে দিয়ে দেওয়া হলো যে, তোমাকে বললো এইখানে একটা এরকম টাইপের একটা চোঙ্গা মতন দিয়ে দিল। চোঙ্গায় বলি না অনেকে এটাকে, আর এই জিনিসটা দিয়ে দিল। এইদিকে জল ফ্লো করছে, এদিকে জল বেরোচ্ছে, আর এটা আলাদা ইউনিট। এখানে জল ফ্লো করছে আর এইদিকে জল বেরোচ্ছে। এইটার আমি নাম দিয়ে দিলাম ডিফিউজার। এটার আমি নাম দিয়ে দিলাম নজল। ওকে, ডিফিউজারে কি হচ্ছে, তোমার প্রেশারটা কমে যাচ্ছে আর ভলিউমটা বাড়ছে। আর এখানে ভলিউমটা কমছে কিন্তু প্রেশারটা বাড়ছে। এবার তোমরা যারা এসএসসি যেই পরীক্ষা দেবে, যারা বার্কের পরীক্ষা দেবে, তারা ধরো ইন্টারভিউতে গেলে, তোমাদের যদিও ইন্টারভিউ থাকে তো খুব ওয়েল এন্ড গুড, বা ধরো বিটেক করে পরে ওই সব জায়গায় গেলে ইন্টারভিউ হচ্ছে, বা ধরো কোনো কোম্পানির ইন্টারভিউ হচ্ছে, তোমাকে এরকম ড্র করে দিয়ে দিল, এটাকে বললো এটা এরকম একটা জিনিস, এটা এখানে এখানে বলেনি যে এটা ডিফিউজার বা নজল, বললো এটা, বলো এটা কি। তুমি দেখে পরে ফার্স্টে কি বলবে যে স্যার দিস ইজ আ ডিফিউজার, কারণ এর প্রেশারটা ডিক্রিজ করছে আর ভলিউমটা বড় হচ্ছে। আর এটা তো দিয়ে দিলে বলবে স্যার এটা নজেল, এর প্রেশারটা মানে ইনক্রিজ হচ্ছে আর ভলিউমটা কমছে। নজেল আমরা তো মানে যারা গার্ডেনিং করি, পাইপের মধ্যে নজেল লাগিয়ে পরে কি হয়, ওয়াটারের ভেলোসিটিটা আমার বেড়ে যায়। ওকে, কিন্তু তুমি যদি এটা বলো, তখন তোমাকে ইন্টারভিউয়ার বলবে ওকে থ্যাংক ইউ, তোমাকে আর ফার্দার কোয়েশ্চেন করবে না। কিন্তু যদি তুমি বলো যে স্যার আপ ইসকা বাতা দিজিয়ে, এটার আপনি বলুন যে এর ফ্লোটা কি টাইপের, টাইপ অফ ফ্লো, ফ্লো টাইপ, ফ্লো টাইপ কিরকম হয়। একটা হয় তোমার সাবসনিক ফ্লো, আর একটা হয় সুপারসনিক ফ্লো। যখন সাবসনিক ফ্লো হয়, দিস ইজ লেস দেন অর ইকুয়াল টু স্পিড অফ সাউন্ড। সুপারসনিক হচ্ছে অলওয়েজ গ্রেটার দেন স্পিড অফ সাউন্ড। তোমাকে যদি বলে দেয় নর্মালি আমাদের যে ফ্লো টাইপ গুলো হয়, যেগুলো আমরা আশেপাশে দেখতে পাই, সেটা হয়ে গেল সাবসনিক ফ্লো। আর যেগুলো খুব হাই স্পিডে যায় সেগুলো হলো সুপারসনিক ফ্লো। এবার কি হয়, ডিফিউজারটা যখন সুপারসনিক ফ্লোতে এইরকম ডিজাইন যদি থাকে, তাহলে নজেলের কাজ করে, দিস বিকামস আ নজেল, আর দিস বিকামস আ ডিফিউজার, উল্টো হয়ে যায়। এবার এই ডিজাইনটা তোমাকে যদি দেখতে হয়, তুমি কোথায় পাবে, ফাইটার এয়ারক্রাফট। আচ্ছা, কয়েকটা ফাইটার এয়ারক্রাফটের নাম বলি, যেরকম Su-30 MKI। কেউ কেউ নামগুলো বলো।
রাফাল, তারপর MiG-21, এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের আমার এয়ারক্রাফট গুলো যা যা আছে। আরো আরো ইন্ডিয়ান এয়ারফোর্সের অনেক কিছু আছে, জ্যাগুয়ার আছে আমাদের, জ্যাগুয়ার গাড়ি নয়, জ্যাগুয়ার এয়ারক্রাফট, ঠিক আছে। এরকম প্রচুর এয়ারক্রাফট আছে আমাদের, LCA তেজাস আছে। So all these things are, they have nozzles in the form of diffusers and diffuser in the form of nozzle। কারণ ওইখানে ওরা দেখবে একটা বলে এখানে ম্যাক নাম্বার, ম্যাক নাম্বার 1 equals to 330 মিটার পার সেকেন্ড। যদি ম্যাক 2 বলে না, দিস এয়ারক্রাফট ইজ ফ্লাইং এট ম্যাক 2, ম্যাক 2 মানে এটা হয়ে গেল 660 মিটার পার সেকেন্ড। সেরকম ম্যাক 3 থাকে। ওকে, এইগুলো হচ্ছে এয়ারক্রাফটের স্পিড। এগুলো যেহেতু প্রচুর হাই স্পিড রিচ করে, সাউন্ডের স্পিড হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, সাবসনিক হচ্ছে লেস দেন 330 মিটার পার সেকেন্ড, এন্ড সুপারসনিক ইজ, আচ্ছা কেউ কিছু বলতে চাইছো? ওকে ওকে, পোল, হ্যাঁ বলো। বলছি যখন আপনি যে বললেন যখন ডিফিউজারটা নজল হিসেবে কাজ করে আর নজলটা ডিফিউজার হিসেবে কাজ করে, এটা সাবসনিক ফ্লো ক্ষেত্রে না সুপারসনিক ফ্লো ক্ষেত্রে? এটা সুপারসনিক ফ্লো। আচ্ছা ওকে, ঠিক আছে, আমরা এগুলো ডিটেইলসে পড়বো, মানে খুবই ইন্টারেস্টিং জিনিস এগুলো। ওকে চলো, তো এইগুলো হয়ে গেল আমার টাইপ অফ, মানে তোমরা এগুলো নোট করছো তো, এগুলো মানে সাইডে খাতাও নোট করে নাও, নোট করতেও পারো, বা পরবর্তীকালে যখন আমরা এইটার ভেতরে যখন ঢুকবো, কম্প্রেসারের ভেতরে যখন এই জিনিসগুলো পড়বো, তখন এগুলো দিয়ে এক্সট্রা নলেজ আমি দিয়ে দেবো, নো ইস্যুস। তো আমাদেরকে কি পড়তে হবে এখানে, এটা আমি ইরেজ করছি। হ্যাঁ চলো, আমাদেরকে কি করতে হবে, কম্প্রেস এয়ারের ইউজ কোথায়, কম্প্রেস এয়ার কোথায় আমরা ইউজ করতে পারি। আমার গাড়ির চাকাতে হাওয়া ভরার জন্য আমরা ইউজ করছি। ওকে, আর কোথায় ইউজ করতে পারি, ক্লিনিং পারপাসে ইউজ করতে পারি, পাওয়ার প্ল্যান্টে ইউজ করতে পারি, আইসি ইঞ্জিনে ইউজ করতে পারি। আইসি ইঞ্জিনে কোথায়, সুপার চার্জিং, টার্বো চার্জিং, এগুলো তো পড়েছি আমরা, এগুলো কি কি হয় সেগুলো আমরা ডিটেলসে যাব যখন আইসি ইঞ্জিন পড়বো, আর ডিটেলসে পড়বো। ওকে, তো আমরা কি পড়বো এরপর, ওয়ার্কিং প্রিন্সিপাল এন্ড ক্লাসিফিকেশন অফ এয়ার কম্প্রেসার। এয়ার কম্প্রেসার কিভাবে কাজ করে সেটা দেখবো, এয়ার কম্প্রেসার কি কি টাইপের আছে সেটা দেখবো। ওকে, এরপরের টপিক আসছে আমাদের ডেফিনিশন অফ কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও মানে, ওয়েট, কম্প্রেশন রেশিও মানে তোমার কতটা কম্প্রেস হলো, মানে এটা ধরো একটা ফ্যাক্টর থাকে, ভি কম্প্রেসড বাই ভি অ্যাকচুয়াল, এইটা আমার কম্প্রেশন রেশিওটা দিয়ে দেয়। ওকে, এবার নেক্সট আসছে আমাদের কম্প্রেসারের ক্যাপাসিটি। একটা কম্প্রেসার একটা সার্টেন অ্যামাউন্ট অফ কম্প্রেসড এয়ারকে হোল্ড করতে পারে। ওকে, এরপর আসছে আমার ফ্রি এয়ার ডেলিভারি অ্যান্ড সোয়েপ্ট ভলিউম। সোয়েপ্ট ভলিউম মানে কি, ধরো একটা এখানে একটা পিস্টন ব্লক আছে, চেক, এই যে লেন্থ আছে, এখানে যে একটা ভলিউম অফ এয়ার আছে, এইটা হয়ে গেল আমার সোয়েপ্ট ভলিউম। সোয়েপ্ট মানে এই যখন এই যে পিস্টনটা, এই পিস্টনটা নিচে নেমে এইরকম ধরো এরিয়াতে এলো, তো এতটা ভলিউম অফ এয়ার ও ডিসপ্লেস করছে, এইটা হয়ে গেল আমার সোয়েপ্ট ভলিউম।
নেক্সট আমাদের আসছে রেসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসর। রেসিপ্রোকেটিং মানে কি? এনিওয়ান, তোমাদের কোন রকম যদি আইডিয়া থাকে আমাকে বলো তো, রেসিপ্রোকেটিং মানে কি? ইউ ক্যান বি রং, নো প্রবলেম। তোমরা গুগল দেখেও বলতে পারো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট তোমরা জাস্ট অ্যান্সার করো রেসিপ্রোকেটিং মানেটা কি? সৌভিক, আই থিঙ্ক ইউ হ্যাভ জয়েন্ড, তো একটু বলো তো এটার মানেটা কি? ওকে, নো রেসপন্স অ্যাজ অফ নাও। এবার রেসিপ্রোকেটিং মানে হচ্ছে তোমার কি বলবো, wait, মানে ধরো এ বারবার উপর নিচ করে যাচ্ছে, এইটা হয়ে গেল আমার রেসিপ্রোকেটিং মোশন। এবার যেগুলোতে এই রেসিপ্রোকেটিং মোশনটা হয় সেটা, মানে ধরো যদি কম্প্রেসারে হয় তাহলে এটা হয়ে গেল রেসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসার। এয়ার কেন? এয়ার অ্যাজ আ ফ্লুইডও ইউজ করছে। যদি ফ্লুইড হিসাবে ও ওয়াটার ইউজ করতো তাহলে এটা হয়ে যেত রেসিপ্রোকেটিং ওয়াটার কম্প্রেসার। বাট অ্যাকচুয়ালি ওয়াটার ক্যানট বি কম্প্রেসড। এটা আমি জাস্ট একটা ভেগ এক্সাম্পল দিলাম। কখনো কোনো তুমি লিকুইডকে কম্প্রেস করতে পারো না, লিকুইডস আর ইনকম্প্রেসিবল বাই নেচার। চলো এরপর আমরা আসছি তোমার এই কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল। কম্প্রেসার কি কি টাইপের হয়? একটা হয় সিঙ্গেল স্টেজ, একটা হয় সিঙ্গেলের থেকে বেশি, সেটা হয় টু স্টেজ বা মাল্টি স্টেজ। ওকে, তাদের আমি ভলিউমেট্রিক এফিসিয়েন্সি দেখবো, তার আইসোথার্মাল এফিসিয়েন্সি দেখবো, তার মেকানিক্যাল এফিসিয়েন্সি দেখবো। আর তাদের কি হবে, সিম্পল নিউমেরিক্যাল, ইজি নিউমেরিক্যাল আমরা করবো। কারণ যতটা আসে আমরা তাই করবো না, এক্সট্রা ধরো তুমি তোমাকে পিএইচডি তো করার নেই, তোমাকে এক্সাম ক্লিয়ার করার আছে, চাকরি পাওয়ার আছে, বাস বেরিয়ে যাওয়ার আছে, তারপর বাড়ি ফাড়ি সবকিছু করার আছে, নিজের সবগুলো পূরণ করার আছে। এবার আমাদের আসছে অ্যাডভান্টেজেস অফ মাল্টি স্টেজিং ওভার সিঙ্গেল স্টেজ। মাল্টি স্টেজিং মানে একটা ক্যাসকেড এফেক্ট হয়। কি এফেক্ট বলবো এটাকে? ক্যাসকেড এফেক্ট। একটার পর একটা পর পর ফলো আপ হবে, সেটা হয়ে গেল আমার ক্যাসকেড এফেক্ট। তো এখানে মাল্টি স্টেজিং ওই জন্য করা হয়। ওকে, এরপরে আসছে আমার রোটারি এয়ার কম্প্রেসর। রোটারি এয়ার কম্প্রেসর কি? রোটারি মানে কি? রোটেশন। রোটেশন মানে ঘোরা, এটা হয়ে গেল রোটারি রোটেশন। আর যে মোশনটা হয়ে গেল, এটা হয়ে গেল রোটারি মোশন। মানে এই কম্প্রেসর ঘুরে কম্প্রেস করছে। ওকে, এই ঘুরে কম্প্রেস করছে। ওকে, এগুলো হয়ে গেল রোটারি কম্প্রেসর। এই কি টাইপের হয়? একটা হয় স্ক্রু টাইপ, লোব, ভেন, সেন্ট্রিফিউগাল, অ্যাক্সিয়াল ফ্লো কম্প্রেসর। এইগুলো আমরা এর ওয়ার্কিং প্রিন্সিপাল স্টাডি করব, কোথায় ইউজ করি সে স্টাডি করব। এর মধ্যে আমরা কোনো নিউমেরিক্যাল করব না। এরপরে আমরা আসছি, আমরা রেসিপ্রোকেটিং কম্প্রেসর পড়ছি, আমরা রোটারি কম্প্রেসর পড়ছি, তাদের যে তোমার কম্প্যারিজন প্যারামিটার সেগুলো আমরা স্টাডি করব। ওকে, 3.9 আমাদের আসছে যে অ্যাপ্লিকেশন এরিয়াগুলো কোথায়, রেসিপ্রোকেটিং কম্প্রেসর আমরা কোথায় ইউজ করছি, রোটারি কোথায় ইউজ করছি, সেগুলো আমরা দেখব। তারপরে সেকশনে আছে পিউরিফিকেশন মেথড অফ কম্প্রেসড এয়ার টু রিমুভ অয়েল, ময়েশ্চার, ডাস্ট। তুমি দেখবে, তুমি ধরো তোমার ল্যাপটপ সারাতে গেলে, এবার ল্যাপটপে কি হয়, অনেক সময় ডাস্ট জমে যায়। ডাস্ট ইজ আ এনিমি। ডাস্ট, এবার কি হয়, ডাস্টকে রিমুভ করার জন্য দেখবে
একটা মেশিন টাইপের কিছু নিয়ে যদি করে একটা এয়ার ব্লো করে, সেটা হয়ে গেল আমার কম্প্রেসড এয়ারকেও ইউজ করে, ইজ ইউজিং কম্প্রেসড এয়ার। তাহলে কি, যে ডাস্টগুলো তুমি নর্মালি উড়াতে পারবে না, সেটা কম্প্রেসড এয়ার সুন্দর উড়িয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা। এবার কি হয়, ওটা কি রিমুভ করার জন্য, অয়েল রিমুভ করার জন্য, ময়েশ্চার রিমুভ করার জন্য, আর ডাস্ট রিমুভ করার জন্য আমরা কম্প্রেস এয়ারকে ইউজ করি। এবারে যে আমার কম্প্রেস এয়ারটা থাকবে, তাকে যে আমি অবটেন করব, তার তো একটা পিউরিফিকেশন দরকার না। বিকজ আমাদের অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে যত এটাকে কম খরচার মধ্যে করতে পারি, ইকোনমিক্যাল। আর তার সাথে আমরা কি চাই, যাতে এটা নন টক্সিক হয়। নন টক্সিক হলে পরে তাহলে এভরিওয়ান ক্যান ইউজ। ওকে, ও বুঝলে, তোমরা এটার পিউরিফিকেশন মেথডটা চেক করবো। এইবার আমাদের ইউনিট 4, এটা দেখো কোথাও দেখা দেখা লাগছে তোমার। তোমাদের তো একটা সাবজেক্টই আছে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং, তো এটা আলাদা করে পড়ার দরকার নেই। এটা আমি যখন আরএসি পড়াবো, আরএসিতেই এটা কভার আপ হয়ে যাবে, কারণ এখানে খুবই শর্ট ভাবে জিনিসটা দিয়েছে। এত শর্টে তো এটা পসিবল না, ওই জন্য আমি ডিটেলসে তোমাদের একটা আলাদা এই আছে, সাবজেক্টে আছে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং। আমি ওই ক্লাসেই এই টপিকগুলো কভার করবো, বাট তাও আমি ডিসকাস করে নিচ্ছি এগুলো কোনটা কি জিনিস। কালকে যারা ক্লাস অ্যাটেন্ড করেছো তারা তো খুব ভালো করে দেখেছো কি পড়াচ্ছি না পড়াচ্ছি। তো রেফ্রিজারেশনের কি, রেফ্রিজারেশন কাকে বলে, 1 টার্ন অফ রেফ্রিজারেশন মানে কি, সেটা ইউনিট হয়ে গেল। কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা এনার্জি পারফরমেন্স রেশিও কাকে বলে। রেফ্রিজারেন্ট তার ডিজাইরেবল প্রপার্টিস, মানে দেখবে আমরা বলি না যে এসিটা খারাপ হয়ে গেছে, এই এসি আছে, এই ধরো একটা কোনো একটা কোম্পানির নাম দিয়ে স্যামসাং, স্যামসাং এর এসি। তো এসির কি হয়, স্প্লিট এসি ড্র করলাম আমি, ঠিক আছে। ওকে, দিচ্ছে আবার দিচ্ছে। এবার দেখবো অনেক সময় জল টপ 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 করে পড়তে থাকে। অনেক সময় কি হয়, এসিটা সেরকম কাজ করে না, আমরা কি বলি মিস্ত্রিকে ডাকো। মিস্ত্রি ডেকে পড়ে, মানে একদম প্লেন লেইম্যান ল্যাঙ্গুয়েজ আমরা কি বলি, মিস্ত্রিকে ডাকো। মিস্ত্রি কি করবে, গ্যাসটা চেঞ্জ করবে। আরে ভাই, আমাদের বাড়িতে মা মা আছে, বা জেঠিমা কাকিমা বা কিছু, মানে যারা হয়তো মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো আইডিয়া নেই, তারাই বলে দেয় যে গ্যাসটা চেঞ্জ করে। এবার গ্যাসটা কি, এটা হয়ে গেল একটা রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্টটা কোথায় থাকে, দেখবে ওই যে টিউবগুলো হয় রেফ্রিজারেশনের সময়, এই এয়ারটাকে একটা টিউবের পাশ দিয়ে পার করাতে হয়, এটা ঠান্ডা থাকে। এইটা হয়ে গেল আমার রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্ট অনেক রকম হয়, ঠিক যেরকম R134A, দিস ইজ আ ভেরি ওয়েল নোন রেফ্রিজারেন্ট। ঠিক এরকম রেফ্রিজারেন্ট থাকে। তারপর থাকে তোমার R12 থাকে, ঠিক, R17 থাকে। তো এরকম অনেক কিছু থাকে, অনেক কিছু রেফ্রিজারেন্ট থাকে, ঠিক আছে। এবার কি হচ্ছে, আমরা তার কি কি প্রপার্টিস বলতে আমরা কিরকম চাই, যাতে ওইটা নন টক্সিক হোক, ঠিক, যাতে এটা হয় ইজি টু ইউজ, আর কি হয় যাতে ওইটা কি বলবো, চিপ হয়, চিপ। আর কি হয়, যাতে ওইটা অ্যাভেলেবেল। আরো অনেক কিছু প্যারামিটার আছে যেগুলো আমরা দেখব। তো সেটা হয়ে গেল তোমার রেফ্রিজারেন্টের প্রপার্টিস। ওকে, এরপর আমরা আসছি তোমার এয়ার রেফ্রিজারেশন। এয়ার রেফ্রিজারেশন আমরা কি দেখবো, তার বেসিক প্রিন্সিপাল দেখবো, পিভি আর টিএস ডায়াগ্রাম। আগের দিন আমরা পড়ছিলাম পিভি ডায়াগ্রাম, এমনি ধরো পিভি ডায়াগ্রাম আছে, এরকম পিভি ডায়াগ্রাম দিয়ে দিল। তার টিএস ডায়াগ্রাম কি হবে, তার এরকম টিএস ডায়াগ্রাম হতে পারে, পিভি
এটাই হলো টিএস। ঠিক আছে, আমরা দেখবো তোমার এই রিভার্স জুল সাইকেল, যাকে আমরা বলি বেল কোলম্যান সাইকেল। আমরা দেখি বেল কোলম্যান সাইকেল। ঠিক, তারপর আমরা দেখবো ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন। এই আগের দিন আমরা দেখলাম না ভিসিআরএস সিস্টেম, সেটা আমরা দেখবো। তার বেসিক প্রিন্সিপাল, তাকে তার প্রেশার, এনথ্যালপি আর টেম্পারেচার এন্ট্রপি ডায়াগ্রামে তার রিপ্রেজেন্টেশনটা আমরা দেখবো। তার স্কিম্যাটিক ফ্লো, কোথা থেকে কি হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে, তারপর কি হচ্ছে, তারপর কি হচ্ছে, তারপর কি হচ্ছে, তারপর কি হচ্ছে, এটা হয়ে গেল আমার একটা স্কিম্যাটিক। ওকে, তো এগুলোর তোমার স্কিম্যাটিক থাকবে, কোনো নিউমেরিক্যাল থাকবে না এই সেকশনটায়। আমাদের বেসিক্যালি নিউমেরিক্যালটা দেখছি খুবই কম আছে। ওকে, তারপর আমরা দেখবো যে সাইকোমেট্রি, তার স্টাডি, সাইকোমেট্রি স্টাডিকে আমরা আরএসসি তে খুব ভালো করে করবো। তার ড্রাই এয়ার কাকে বলে, ময়েশ্চার কাকে বলে, স্যাচুরেটেড এয়ার কে হয়, আনস্যাচুরেটেড এয়ার কি হলো, ড্রাই বাল্ব টেম্পারেচার কাকে বলি আমরা, ওয়েট বাল্ব টেম্পারেচার কাকে বলি, তারপর ডিউ পয়েন্ট টেম্পারেচার কি, সাইক্রোমিটার কি জিনিস, রিলেটিভ হিউমিডিটি, স্পেসিফিক হিউমিডিটি, ডিগ্রি অফ স্যাচুরেশন কি জিনিস, এয়ারের পার্শিয়াল প্রেশার আর ভেপার এন্ড এনথালপি অফ ময়েশ্চার, সাইক্রোমেট্রিক চার্ট, যে বিভিন্ন সাইক্রোমেট্রিক প্রসেসগুলো আছে তার স্টাডি আমাদেরকে দেখতে হবে, কোনো নিউমেরিক্যাল থাকে না। ওকে, আমরা তারপর লাস্ট পার্টে পড়বো যে এয়ার কন্ডিশনিং কি জিনিস, আমরা মানুষ নিজের সুবিধার্থে কি কি করেছি এয়ার কন্ডিশনিং নিয়ে, আর এয়ার কন্ডিশনিং এর ক্লাসিফিকেশনটা আমরা দেখব। ওকে, এতদূর কারোর যদি কোনো ডাউট থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, এনিওয়ান? ডাউট নেই স্যার। ওকে, ওকে, চলো আমাদের লাস্ট ইউনিটটা হয়ে গেল তোমার বেসিক্স অফ হিট ট্রান্সফার। দিস ইজ আ ভেরি ভাস্ট থিং। আমাদের যে আইআইটি গুলোতে আছে না, আইআইটিতে এর স্পেশাল রিসার্চ হয়। সেই রিসার্চটা হয় তোমার থার্মো ফ্লুইড ইঞ্জিনিয়ারিং। দিস ইজ আ ভেরি ফাস্ট অ্যান্ড ভেরি বিগ এরিয়া। এটাকে সমুদ্র বলাটাও ভুল হবে, তার থেকেও আরো বিশাল বড় কিছু। তো আমরা এখানে পড়বো যে হিট ট্রান্সফার কাকে বলে। আমরা এখন দেখবে যে এখন তো শীতকাল, এখন মানে আমি আমি একটা আমি আমার ব্যাপারে বলি ফার্স্টে। আমি একটা গ্রাম থেকে উঠে আসা ছিল, ঠিক আছে। আমি ভেরি ডাউন টু আর্থ মানুষ। আমার গ্রামের বাড়ি থেকে আমি পড়াশোনা করেছি, তারপর মানে ভগবানের অশেষ কৃপায় আমি কলেজে চান্স পেয়েছি যাদবপুর ইউনিভার্সিটির মতন জায়গায়। তো আমাদের ওইখানে না এখনো তোমার চুলো ইউজ হয়, উনুন, ঠিক আছে। দেখবে গ্রামের দিকে লোকরা কি করে ঘুঁটে দিয়ে ওইটাকে জ্বালায়, তার উপর কয়লা দেয় বা কাঠ কয়লা, যেটা যেটা যে যেটা পারে সেটা ইউজ করে। তো ওইখানে এখন যতই গ্যাস চলে আসুক, যাই চলে আসুক, ওই ওই জিনিসটার যে মজা, ওটা কোনোদিন মানে ইট ইজ ইররিপ্লেসেবল। ওটার মজা কেউ দিতে পারবে না, সে যতই আধুনিক টেকনোলজি হয়ে যাবে, ঠিক আছে। তো এবার কি হয়, তো তোমার যে আমরা শীতকালে এখন যে উনুন জ্বালাচ্ছি, তো ওখানে কি হচ্ছে দেখবে সবাই ওই আগুনটার পাশে তাপ নিচ্ছে, জল গরম হচ্ছে তাও তাপ আসছে। আমরা তো কেউ ওই আগুনটাকে টাচ করছি না, দূর থেকেই তাপ নিচ্ছে। আর এটা ট্রান্সফার কি করে হচ্ছে? ইট ইজ গেটিং ট্রান্সফার্ড বাই দ্য ফেনোমেনন কল্ড রেডিয়েশন, ঠিক। এবার যদি তুমি আগুনটাকে ধরো বা
কোনো গরম রডকে ধরো, সেখানে তোমার হাতটা তোমার ছ্যাঁকা লাগবে। হিট ট্রান্সফারটা কিভাবে হচ্ছে? কন্ডাকশন। তুমি যদি কোনো গরম জল, মানে জলকে গরম করছো, সেখানে হিট ট্রান্সফারটা কিভাবে হবে? কনভেকশন। ঠিক আছে। আর অলওয়েজ মনে রাখবে যে হিট ট্রান্সফার অলওয়েজ হ্যাপেন্স from a body at higher temperature to a body at low temperature. ঠিক, এটা হচ্ছে আমার হিট ট্রান্সফার। এইভাবে হয়, গ্রেডিয়েন্টটা এরকম। মানে তোমাকে ধরো দিয়ে দিল, আর ডিসকাস করেই দিয়ে নি, হ্যাঁ, ধরো এরকম একটা ব্লক দিয়ে দিল, এর থার্মাল কন্ডাক্টিভিটি হয়ে গেল কে, এর যে এরিয়া হয়ে গেল এ, এই যে ডিস্টেন্সটা হয়ে গেল এক্স, না আমি ডি ধরছি, দাও ডি ধরলে তোমাদেরই সুবিধা, ডিস্টেন্সটা হয়ে গেল ডি। এর যে হিট ট্রান্সফার যদি বলে, তাহলে এই ওয়ালে ধরো T1, এই ওয়ালে T2। টেম্পারেচার ডিফারেন্স আমার এখানে হয়ে গেল T2 মাইনাস T1। অলওয়েজ হিট কোথা থেকে ফ্লো হচ্ছে? হায়ার টেম্পারেচার, এখানে T1 হচ্ছে হায়ার, T2 হচ্ছে লোয়ার, হচ্ছে লো, এটা হাই। তো আমার T1 থেকে T2 ফ্লো হবে, তো অলওয়েজ T2 মাইনাস T1 উইল বি নেগেটিভ এন্টিটি, নেগেটিভ কোয়ান্টিটি। ওকে, আমাদের এখানে ফর্মুলাটা হয়ে যায়, মনে রাখবে এটা হয় কে এ ডেল টি বাই ডেল এক্স, এটা হবে মাইনাস কে ডেল টি বাই ডিএক্স, বা ক্যাট θ2 মাইনাস θ1 বাই ডি। এটা এক্স লিখে দিয়েছি আমি, ধরো by d. This is the formula for conduction. Convection এর কিরকম কি থাকে? H A T S minus T infinity. H A T S minus T infinity. This is for convection. Now we consider for radiation. Radiation এর জন্য আমার হিটের এটা ফর্মুলা হয়ে যায় তোমার সিগমা T⁴ এরকমই কিছু একটা থাকে, যখন পড়বো আমরা দেখে নেবো। এটা আছে তোমার স্টিফানস ল থেকে, স্টিফানস ল, ইনি খুব বড় সড়ো সায়েন্টিস্ট ছিলেন। ওকে, চলো। ওকে, সো আমরা ফার্স্টে কি করব, যে ইন্ট্রোডাকশনটা দেখবো, তারপর দেখবো যে কিভাবে ট্রান্সফার হচ্ছে সেইটা। আমরা তারপর পড়বো ফুরিয়াস ল অফ হিট কন্ডাকশন, ওই যে কে θ2 মাইনাস θ1 বাই ডি, ওইটা। তারপর আমরা দেখবো থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড কনসেপ্ট অফ থার্মাল রেজিস্ট্যান্স। থার্মাল রেজিস্ট্যান্স মানে কি? মানে আমরা এতদিন পড়েছি, ধরো একটা তার আছে, এরকম তার, ঠিক আছে, তারে ধরো কারেন্ট ফ্লো হচ্ছে, তো তারে কারেন্ট তো ইজিলি ফ্লো হবে না। সে কি করবে, সে এই তারটাতে রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স কি? ধরো তুমি কোথাও যাচ্ছ, তোমাকে অবস্ট্রাক্ট করছে, কিন্তু তাও তোমাকে এটাকে বাধা অতিক্রম করে যেতে হবে। সো রেজিস্ট্যান্স ইজ নাথিং বাট আ বেরিয়ার। ওই বেরিয়ারটাকে তোমাকে পার করে এগোতে হবে, বা ওকে সাথে নিয়ে ওর সাথে লড়াই করে তোমাকে এগোতে হবে। উই অল হ্যাভ রেজিস্ট্যান্স ইন আওয়ার লাইফ। সো কারেন্টেরও আছে ভাই, সেরকম হিটেরও রেজিস্ট্যান্স আছে। মানে ধরো এটা একটা বডি দিয়ে দিলাম আমি, হিট এইখান থেকে ফ্লো হয়ে এই দিকে ফ্লো আসার চেষ্টা করছে, তো নর্মাল ব্যাপার, এই একটা বিশাল বড় ব্লক আছে, তো এর হিটটা কমতে 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 তারপর কমে যাবে, একবারে ঝাট করে কমবে না। যদি ঝাট করে কমতো তাহলে তো কোনো রেজিস্ট্যান্সই থাকতো না। তো এখানে রেজিস্ট্যান্স ডিউ টু কন্ডাকশন থাকে। ধরো মাঝখানে এখানে এয়ার গ্যাপ আছে, এয়ার গ্যাপের জন্য একটা রেজিস্ট্যান্স থাকে।
আবার ধরো একটা ব্লক আছে, তারও একটা রেজিস্ট্যান্স থাকবে। তো এই যে ব্যাপারটা হয়ে গেল, এটা হয়ে গেল আমার কনসেপ্ট অফ থার্মাল রেজিস্ট্যান্স। ওকে, আমরা এই জিনিসটা খুব ভালো করে পড়বো। ওকে, এখানে আমাদের কি কি দিয়েছে? হিট ট্রান্সফার থ্রু আ প্লেন হোমোজিনিয়াস ওয়াল, হিট ট্রান্সফার থ্রু আ কম্পোজাইট ওয়াল। হোমোজিনিয়াস ওয়াল মানে কি? তোমাকে মানে এই একটা ব্লক দিয়ে দিল, এর একটাই থার্মাল কন্ডাক্টিভিটি K1। আর কম্পোজাইট মানে এরকম একটা ব্লক আছে, তার সাথে এরকম একটা ব্লক আছে, তার সাথে এইরকম একটা ব্লক আছে। এর থার্মাল কন্ডাক্টিভিটি ধরে নাও K1, এটা K2, এটা K3। এবার এই প্রত্যেকটা অ্যাড হবে, কিভাবে অ্যাড হবে সেগুলো আমরা দেখবো যখন আমরা পড়বো। তো হোমোজিনিয়াস ওয়াল মানে, স্যার এটা কালকে ইউটিউবে পোস্ট করে দেবেন তো? ইয়া একদম। কে কে বললে এটা? আমি স্যার। সৌভিক, ওকে সৌভিক, ইয়া শিওর, ঠিক আছে। তো এইটা কি হয় তোমার, এগুলো হচ্ছে তোমার কম্পোজাইট ওয়াল। ওকে, আর এইটা হয়ে গেল হোমোজিনিয়াস। যেটা বলছিলাম, হোমোজিনিয়াসে কি হয়, তো তোমার ইট কম্প্রাইজেস অফ আ সিঙ্গেল কম্পোজিশন, মানে মানে সেম কম্পোজিশন থ্রু আউট, সেম কম্পোজিশন থ্রু আউট। Okay, and as far as the composite wall is considered, এর কম্পোজিশনটা সেম থাকে না, আলাদা 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 মেটেরিয়াল দিয়ে বানানো, এই জন্য এর নিউমেরিক্যাল গুলো একটু ডিফারেন্ট হয়। ওকে, এরপর আমরা দেখবো স্টিফেন বোলসম্যান ল অফ হিট রেডিয়েশন উইথ এক্সপ্লেনেশন অফ টার্মস উইথ ইউনিট। স্টিফেন বোলসম্যান ল দিয়েছে হিট রেডিয়েশন, সেই কি বললাম, সিগমা টি টু দি পাওয়ার 4, ওইটার বেসিসে যে লটা আছে সেটা হয়ে গেল আমার স্টিফেন বোলসম্যান ল। ওকে ওকে, এবার লাস্টের দিকে আমাদের আসছে তোমার ডেফিনিশন অফ ইন্টাররিলেশন অফ অ্যাবজর্পটিভিটি, রিফ্লেক্টিভিটি, ট্রান্সমিটিভিটি। এর মানে অ্যাবজর্পটিভিটি, রিফ্লেক্টিভিটি, ট্রান্সমিটিভিটি মানে কি? এই যে ধরো আমাদের এখানে সূর্য আছে, সূর্য থেকে আমরা রে আসছে আমাদের, এটা ধরো একটা ব্ল্যাক বডি, ধরো ব্ল্যাক ইঙ্কটা নিয়ে আমি আমাদের এখানে মোটামুটি যারা আছো ম্যাক্সিমাম লোকজন তো ব্ল্যাক লাভার, শীতকালে ব্ল্যাক পরতে ভাই হেভি মজা লাগে, রোদটা যখন আসে গোটা শরীরটা গরম করে দেয়। এবার গ্রীষ্মকালে কিছু কিছু লোক আছে খুব মানে এক্সট্রিম লেভেলের ব্ল্যাক লাভার, যারা ব্ল্যাক কালারের জামা ছাড়া আর কিছু পরে না, তারা গ্রীষ্মকালে ব্ল্যাক জামা পরবে না, বিশাল গরম লাগবে। তো ব্ল্যাক বডি কি চেষ্টা করে, মানে এটা এর প্রপার্টি, আমি কোথাও কোনো জায়গায় রেসিজম করতে যাচ্ছি না, এটার প্রপার্টি, ঠিক আছে, যে এর কালারটাকে অ্যাবজর্ব করে। ইয়েস, এর টোটাল কালারটাকে অ্যাবজর্ব করে। এবার সিমিলারলি আরেকটা বডি আছে, এটার ভেতরে মানে কালারটা পুরো হোয়াইট, এ কি করবে, ঠান্ডা রাখবে। ঠান্ডা রাখার জন্য কি করবে, যা হিট আসছে, যা কালারটাকে ডিক্লেয়ার করে দেবে। ইয়েস, বিকজ তোমার সূর্য থেকে যে ওয়েভ গুলো আসছে, যে হিটটা আসছে, ইট ইজ কামিং ইন দ্য ফর্ম অফ EMW। EMW ফুল ফর্ম কি, ক্যান এনিবডি সে? ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। গুড গুড গুড, ভেরি নাইস ভেরি নাইস। কে বললে এটা, এবার নামটা বলো। পল্লব, গুড গুড পল্লব। সো এটা আছে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিছু পার্ট হয়তো অ্যাবজর্ব হলো, ম্যাক্সিমাম রিফ্লেক্ট হয়ে গেলো বাই হোয়াইট বডি। বাট ট্রান্সমিটিভিটি কি জিনিস, ট্রান্সমিটিভিটির মানে সব থেকে ক্লোজেস্ট টার্ম তোমরা কি শুনতে পেয়েছো, ট্রান্সমিশন। ট্রান্সমিশন অনেকে জানো, অনেকে জানো না, ইলেকট্রিক্যালের ছেলে ফেলে জানে। এবার ট্রান্সমিশনের থেকে আরেকটা ক্লোজ টার্ম কি, ট্রান্সফার। ট্রান্সমিটিভিটি মানে কিভাবে ওইটা ট্রান্সফার হচ্ছে। ওকে, এটা আমরা খুব ডিটেলসে পড়বো, এটা মানে এত সুন্দর এই জিনিসটা না, মানে খুবই ইন্টারেস্টিং জিনিস। সো আমি জাস্ট ওয়েটিং ফর ইউর টাইম টু কাম, যখন সময় আসবে খুব ভালো করে এই জিনিসগুলো আমরা স্টাডি করবো। ওকে,
আমাদের নেক্সট পার্টে আছে তোমার কনসেপ্ট অফ ব্ল্যাক বডি অ্যান্ড গ্রে বডি। এই যে জিনিসটা এখনই বোঝালাম, এই টাইপেরই একটা কনসেপ্ট আছে। ওকে, এবার তোমার এই যে হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জার কি? আমরা একটু আগে তোমার এই স্লাইডটা দাঁড়াও, কোথায় গেল? স্টিম পাওয়ার সাইকেল, কন্ডেন্সার। হ্যাঁ, এই যে কন্ডেন্সারের ব্যাপারে আমরা দেখলাম, কন্ডেন্সারটা ইজ নাথিং বাট ইট ইজ আ ওয়ান টাইপ অফ হিট এক্সচেঞ্জার। আমি কেন বলবো হিট এক্সচেঞ্জার? কারণ দেখো স্টিম আসছে একটা টেম্পারেচার, হাই টেম্পারেচার, স্টিম ইজ কামিং এট হাই টেম্পারেচার। স্টিমটা কি হচ্ছে? স্টিম ইজ গেটিং কনভার্টেড ইনটু লিকুইড, স্টিমটা লিকুইডে কনভার্ট হচ্ছে। তো এটা কি করছে? এর যে হিটটা, এর হিটটাকে ট্রান্সফার করছে, ট্রান্সফার করে স্টিমটাকে লিকুইড বানিয়ে দিচ্ছে। এটা আমার কন্ডেন্সারের কাজ। সো এইটা হয়ে গেল আমার হিট এক্সচেঞ্জার। এবার হিট এক্সচেঞ্জারকে কি করবো আমরা? দেখবো যে কিভাবে কাজ করে। আর তার আগে আমরা তাদেরকে বিভিন্ন ভাগে তাদেরকে ক্লাসিফাই করবো, যে এটা এরকম, আচ্ছা এইভাবে কাজ করে। আচ্ছা, মানে আমরা যেমন সেগ্রিগেট করি না, এই ক্লাসে এই ছেলেটা এ না চুপচাপ, বেশি কথা বলে না, আচ্ছা একে এই ক্যাটাগরির। এই ছেলেটা বিশাল বাচাল ছেলে, যা পারে তাই বলে। আচ্ছা আচ্ছা, এই ছেলেটা না এই গোটা দিন শুধু ফেসবুকে মেয়েদের সাথে কথাবার্তা বলে, ও এই টাইপের ছেলে। তো আমরা কি করি? একটা ক্লাসিফিকেশন করতে থাকি, ঠিক আছে? যেরকম সব থেকে ফার্স্টে থাকে একটা, কিভাবে ক্লাসিফাই করলাম? ফ্লো অ্যারেঞ্জমেন্ট। ফ্লো অ্যারেঞ্জমেন্ট মানে একটা হয় প্যারালেল ফ্লো, একটা হয় কাউন্টার ফ্লো, একটা হয় ক্রস ফ্লো। প্যারালেল ফ্লো মানে দুটো ফ্লুইড একই ডিরেকশনে ফ্লো করবে। তারপর আসছে আমার কাউন্টার ফ্লো, একটা ফ্লুইড এই ডাইরেকশনে ফ্লো করবে, তো একটা ফ্লুইড এই ডাইরেকশনে ফ্লো করবে। ওকে, তারপর আসছে আমার ক্রস ফ্লো, একটা ফ্লুইড যদি এই ডাইরেকশনে ফ্লো করে আর একটা ফ্লুইড এই ডাইরেকশনে ফ্লো করবে। এগুলো হয়ে গেল আমার ডিফারেন্ট টাইপস অফ ফ্লো। ওকে, এনিবডি হ্যাভ এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস? ফ্লো কিভাবে, কোনটা জিনিস, কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, নো ইস্যুস। তোমাদের মাথায় যদি কোনো প্রশ্ন আসে, যা যা ইচ্ছা প্রশ্ন তোমরা জিজ্ঞেস করতে পারো। আই ডোন্ট হ্যাভ ইট, বাট মেক শিওর ইট ইজ রিলেভেন্ট টু ইয়োর স্কোপ অফ সিলেবাস বা ইঞ্জিনিয়ারিং। আমাকে এখন এইটা ওইটা কোয়েশ্চেন করলে হয়তো আমি লাইভ ক্লাসে না বলতে পারলাম, তোমরা পরে আমাকে ধরো হোয়াটসঅ্যাপে করলে, হোয়াটসঅ্যাপে আমি জানিয়ে দিলাম, আচ্ছা এইটা সলিউশন এইটা। ওকে, সো নো ইস্যুস রিগার্ডিং দ্যাট। ওকে, এগুলো হয়ে গেলো তাহলে আমার বিভিন্ন ক্লাসিফিকেশন আর কিভাবে কাজ করে কোন হিট এক্সচেঞ্জার। ঠিক, এবার আমাদের যেটা ফিল্ড অফ স্টাডি বা ফিল্ড অফ মানে ইন্ডাস্ট্রি যেটার উপর ডিপেন্ড করে, যেটা হচ্ছে বেসড অন কনস্ট্রাকশনাল ফিচার্স। আমরা কি করবো? একটা হয় তোমার মানে ইন্ডাস্ট্রিজও ডিজাইন করবে যে এইভাবে বানাবে, একটা হয় তোমার শেল অ্যান্ড টিউব টাইপ, একটা হয় প্লেট টাইপ। শেল অ্যান্ড টিউব এক টাইপের, প্লেট এক টাইপের। এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ হিট এক্সচেঞ্জার। ওকে, তারপর আমাদের আসছে এলএমটিডি। এলএমটিডি মানে হচ্ছে লগ মিন টেম্পারেচার ডিফারেন্স। এইটা এটার বেসিক কনসেপ্ট শুধু আমি করাবো না, আমি এটার সাথে না তোমাদেরকে একটু নিউমেরিক্যাল দিয়ে দেবো। নিউমেরিক্যাল, এটার সাথে যদি একটা দুটো নিউমেরিক্যাল দিই তাহলে ইট উইল বি ভেরি গুড ফর অল অফ ইউ। তাহলে তোমরা কনসেপ্টটা বুঝবে আর সেটা তার সাথে সাথে অ্যাপ্লাইও করে দেবে। ওকে, সো এভরিথিং ইজ ক্লিয়ার টিল নাও এভরিওয়ান? ওকে, তাহলে আজকে কি আমরা টপিক স্টার্ট করব অর শুড উই ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস? বিকজ আমি তোমাদের কাছ থেকে সাজেশন নিচ্ছি, আজকে কি স্টার্ট করে দেবো
নাকি তাহলে যদি স্যার নেক্সট ক্লাসে ভালো হবে স্যার। নেক্সট ক্লাসে ভালো হবে? ওকে, তো ঠিক আছে, তোমাদের কথাটা আমি রাখছি, নেক্সট ক্লাসে ভালো হবে। বাট নেক্সট ক্লাসে যেহেতু এটা আমি স্টার্ট করব, আমাকে একটা কথা দাও তোমরা যে স্যার আমি পুরোনো যে থার্মোডাইনামিক্সটা আছে ওইটা আমি রিভাইজ করে আসবো, কারণ আমি কালকেই তোমাদেরকে আরএসি পড়ানো, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এর কিছু কনসেপ্ট দিলাম। অনেক ছেলে অ্যান্সার করতে পেরেছে, যেরকম সৌভিক বলে যে ছেলেটা আছে সে খুব অ্যান্সার করতে পেরেছে, ইজ গুড। তো তোমরা সবাই ভালো। এবার আমি কি চাই যে সবাই ইন্টারঅ্যাক্টিভ সেশন যাতে হোক, সবাই যাতে অ্যান্সার করতে পারে। মানে এরকম মানে অনেক সময় আমাদের কি হতো যখন আমরা টিউশনই পড়তে যেতাম বা যেখানে ধরো কলেজে ক্লাস করি, সেখানে সামনে 3-4 জন হয়তো অ্যান্সার দিয়ে যাচ্ছে, বাকি আরে ভাই এটা কি পড়াচ্ছে আমরা বুঝতেই পারছি না, তো লোকজন পিছিয়ে যায়। আমি ওয়েট করছি, তোমরা ওই জিনিসটা এখন রেডি করো, কারণ ফ্রাইডেতে তোমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসের ক্লাস আমি নেব, ঠিক আছে? আমি আগাম বলে রাখছি, ম্যানুফ্যাকচারিং প্রসেস 1টা দেখে আসবে, বিশাল কিচ্ছু করার দরকার নেই, শুধু দেখে আসবে, ঠিক আছে? যে এটা পড়েছি, নলেজে থাক, হ্যাঁ এই প্রসেসটা এখানে কাজে লাগে, কাস্টিং আমরা এইভাবে করেছিলাম, আর যা যা আছে ওই জিনিসগুলো একটু দেখে আসবে। তো তোমাদেরকে আমি কিভাবে স্টার্ট করবো আমি বলে দিচ্ছি। আমরা ফার্স্টে এই রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেসের মধ্যে কি ডিফারেন্স সেটা দেখবো। রিভার্সিবল সাইকেল কি, মানে কার্নো সাইকেল, সেটা কার্নো ইঞ্জিন যখন গ্যাস পাওয়ার সাইকেলে কাজ করে আর ভেপার সাইকেলে কাজ করে, কিভাবে কাজ করে। আমাদের ফার্স্ট ক্লাস হবে এই তোমার রিভার্সিবল প্রসেস আর কার্নো সাইকেল নিয়ে, ঠিক? আর তারপরে মানে ক্লাসটা শেষের দিকে হয়তো র্যাঙ্কাইন সাইকেল নিয়ে একটু আইডিয়া আমি দিয়ে দিলাম, ওকে? মানে তার একটা ব্রিফ ওভারভিউ যাকে বলে সেটা দিয়ে দিলাম, র্যাঙ্কাইন সাইকেলে কি কি পার্টস আছে, ঠিক আছে? আর উইথ অ্যান্ড উইথাউট ফিড পাম্প এটা দেখে ঘাবড়ানোর দরকার নেই। হ্যাঁ হতে পারে ফিড পাম্প ইজ আ ভেরি ভাইটাল থিং, মানে তুমি যদি পাওয়ার প্ল্যান্ট ইন্ডাস্ট্রিতে যাও তো সেখানে ফিড পাম্প আর বয়লার ফিড পাম্প লিখে নাও। বয়লার ফিড পাম্প ইজ দ্য হার্ট অফ পাওয়ার প্লান্ট, লিখে নাও। দ্য বয়লার ফিড পাম্প ইজ দ্য হার্ট অফ আ পাওয়ার প্লান্ট। হার্ট কেন? হার্ট আমাদেরকে কি করে, যে ব্লাডটা আছে, ব্লাডটাকে সব জায়গায় ট্রান্সপোর্ট করতে হেল্প করে। তো বয়লার ফিড পাম্পটা হার্ট কেন বলি, কারণ এই যে ফ্লুইডটা আছে কি করে, বয়লারে পাঠাতে শুরু করে। এবার এটা এতটা ভাইটাল এই জন্য, মানে একটা 200 মেগাওয়াটের বয়লার ফিড পাম্প, ইট ইজ কেপেবল অফ গিভিং ওয়াটার টু অ্যান এন্টায়ার সিটি, লাইক বর্ধমানের মতন একটা সিটি হয়ে গেল, বা ধরো মানে ওয়েল অর্গানাইজ যে সিটিগুলো, সেখানে ও একাই কেপেবল গোটা সিটিতে ও জল পৌঁছানোর জন্য, এতটা ও ক্যাপাবিলিটি থাকে, ঠিক আছে? আমরা এগুলো স্টাডি এগুলো করবো খুব ভালো করে। সো তোমার ফার্স্ট ক্লাসে আই উইল ট্রাই টু কভার ইউনিটস 1.1, 1.2, 1.3 আর 1.4 এ জাস্ট একটু টাচ করব, ঠিক আছে? সো বেসিক্যালি ইচ ইউনিট উইল টেক 2 to 3 ক্লাস, একটা ইউনিটে 2 থেকে 3 ক্লাস। আমি চাই না কেউ পেছনে পড়ে থাকুক, এভরিবডি শুড বি অ্যাট দ্য সেম পেস, ওকে? আমি খুব স্লো ভাবে পড়াচ্ছি, ফাস্ট একদম যাচ্ছি না, সবাই শিখবে যাতে, ওকে? সো I think this was all about today's class, and I thank you everyone for attending this lecture. Okay, Good night, sir. good night. থ্যাংক ইউ স্যার। Thank you.